A job taken away after about 9 years of service would indisputably cause insurmountable inconvenience to the appellants, and their survival along with their family members would be at stake. সেখানে কিন্তু কোথাও বলা হয়নি দুর্নীতি হয়নি, সেখানে রায়ে কিন্তু বলা হয়েছে কিন্তু অনিয়ম বেনিয়ম হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে বলা হলো যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, সেই পার্সপেক্টিভ দেখতে গিয়ে কার্যত কোথাও গিয়ে এই যারা অনিয়ম কোড আনকোড অনিয়ম বেনিয়ম ম্যানুপুলেটেড এই আপনি যেটা বলছেন ৮ রকম দুর্নীতির একটা অংশী তারা রয়ে গেল, এবং যারা কিনা এই দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম যে দুর্নীতির কারণে আমাদের জীবনগুলোর এই অবস্থা, আজকে এই লড়াই আন্দোলনে রয়েছি এবং কোর্টে বলুন আর রাস্তায় বলুন, তারা কিন্তু সেই প্রান্তেই পড়ে থাকলো। তাহলে প্রকৃত যে জাস্টিস যেটা যদি বলেন সেটা কিন্তু আমরা আজও পেলাম না। সঠিক বিচার হলো কি? কলকাতা হাইকোর্ট সঠিক বিচার করলো কি? প্রশ্ন তুলেছেন যোগ্য এবং বঞ্চিত চাকরি প্রার্থীরা। ধন্য আমাদের বিচার ব্যবস্থা। আমি আগেই বলেছি যে আমাদের বিচার ব্যবস্থা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এবার প্রত্যেকের মুখ খোলা উচিত। কিন্তু কি করা যাবে, বিচার ব্যবস্থা নিয়ে বিচারপতিদের রায় নিয়ে আবার মুখ খোলার অধিকার নেই যদি না আপনি তৃণমূলের নেতা নেত্রী হন। এই ভারতবর্ষে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এদের একমাত্র অধিকার আছে তারা বিচার ব্যবস্থা বিচারপতিদের নিয়ে যা খুশি তাই বলতে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন দেশের মুখ্য বিচারপতি চিফ জাস্টিসকে নিয়েও মুখ খুলেছেন। কিন্তু আমি আপনি সাধারণ মানুষ, আমাদের তো আর বিচার ব্যবস্থা নিয়ে কিছু বলতে পারবো না। বিচার পছন্দ না হলে উচ্চ আদালতে যেতে হবে। কিন্তু আজকে কিছু না বললেই নয়। এই যে বিচারের নামে যে প্রহসনগুলো চলছে, এটা ভারতবর্ষের মানুষ আর কতদিন সহ্য করবে? মানুষের শেষ আশা ভরসা হচ্ছে বিচার ব্যবস্থা। কলকাতা হাইকোর্ট যদি সেই বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে না দেয়, না পারে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র আজকে রায় দিলেন ৩২,০০০ শিক্ষকের চাকরি যাচ্ছে না। কেন রায় দিলেন? কারণ ৩২,০০০ শিক্ষকের পরিবারের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হলো। ৩২,০০০ পরিবার, তাদের ছেলে মেয়ে, বাবা মা, তারা কেউ লোন নিয়ে ফ্ল্যাট কিনেছে। ৯ বছর চাকরি করার পরে কি এদের চাকরি কেড়ে নেওয়া উচিত? এই একই বিচার ব্যবস্থা, একই সংবিধান মেনে যে বিচার ব্যবস্থা হয়েছে, তারা ২৬,০০০-এর চাকরি যখন চলে গেল তখনও এই একই কথাগুলো উঠেছিল। তখন কি বলেছিল? যে দুর্নীতি মানে দুর্নীতি, দুর্নীতির জন্য কারো পরিবারের কথা ভাবা যাবে না। একই বিচার ব্যবস্থায় দুই রকমের রায় কি করে হতে পারে? এটাও ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গেছিল, আপনারা জানেন। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেও ২০১৬ এই যে এসএসসির প্যানেল ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গেছিল। নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে, সেখানেও বিতর্কের ঝড় উঠেছে। সেই মামলা এখন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে। সেখানেও রাজ্যের সরকারি কর্মচারীদের তরফ থেকে, শিক্ষকদের তরফ থেকে আইনজীবীরা, সরকারি আইনজীবীরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে প্রশ্ন তুলেছিলেন, হুজুর ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী, তাদের পুরো পরিবার কি হবে এদের? সুপ্রিম কোর্ট কিন্তু এদের কথা শোনেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই আবেগটাকে নিয়ে বারবার খেলে চলেছে। যেখানেই দুর্নীতি হয়েছে সেখানে এই আবেগকে কাজে লাগিয়েছে। আপনারা জানেন কলকাতা হাইকোর্টে কয়েক বছর আগে প্রধান বিচারপতির বেঞ্চে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এরকম একটা মামলা উঠেছিল। তখনও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আইনজীবীরা একেবারে প্রধান বিচারপতির প্রায় পা জড়িয়ে ধরেছিলেন, হুজুর এতগুলো সিভিক ভলেন্টিয়ার, এত পরিবার, লাখ লাখ মানুষ, এদের কি হবে? চুরি দুর্নীতি করব আর পরিবারের কথা তুলে এই চুরি আর দুর্নীতির এই সিস্টেমটাকে বাঁচিয়ে রেখে দেবো, এটা কি কখনো সম্ভব? মানে মনে করুন আমি আর আপনি একটা ডাকাতদের দল খুললাম, ৩০-৪০ জনের একটা ডাকাত দল, তারা সমস্ত লুটপাট শুরু করলাম, মানুষ খুন শুরু করলাম। কোর্টে যখন বিচার হচ্ছে তখন আমাদের আইনজীবীরা বলবে, হুজুর ৩০-৪০ জনের ডাকাত দল, এতগুলো পরিবার, এতগুলো ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা যাবে। তাহলে কি এই আদালতগুলো কি আমাদের এই ডাকাত দলটাকে ছেড়ে দেবে মনে হয়? কি মনে হয় আপনাদের? ২০১৬ পুরো এসএসসির প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছিল। আজকে সেই ৩২,০০০ শিক্ষকের পরিবারের কথা শুনে ৯ বছর চাকরি করেছে বলে চাকরি বাতিল হলো না। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ঠিক কি বলেছেন দেখুন একবার।
Additionally, 96 candidates also did secure qualifying nurse were appointed and they were also identified. Subsequently, these 96 candidates were terminated, but they are still continuing service on the strength of order passed by the Honorable Supreme Court. In view of such identification, the allegation of fraud and corruption pertaining to the entire recruitment process is not sustainable. It is the impact of the action that would define the nature of the procedure that is to be adopted. The effect of any direction for re-examination at this stage would have a dissimilar impact upon the appointees. Any such direction for re-examination would fail to secure fair play in action. A job taken away after about 9 years of service would indisputably cause insurmountable inconvenience to the appellates, and their survival along with their family members would be at stake. In such circumstances and considering the enormity of the impact, we are not inclined to uphold the cancellation of appointment of 32,000 teachers who have worked in the post for a long period. For the reasons as discussed, the judgment impugned is set aside and all the appeals and the connected applications are disposed of. সরকারি আইনজীবী বলছেন, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী দুর্নীতির জন্য 32,000 প্রাথমিক চাকরি বাতিল হলো। কর্তৃপক্ষের ভুল কিংবা দুর্নীতির জন্য নিরীহ চাকরিরতদের চাকরি তো বাতিল হতে পারে না। আজকে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র বলছেন, হ্যাঁ দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে এবং এখানে ধরাও পড়েছেন। ইডি সিবিআই তদন্তে প্রথমে 264 জন, তারপরে 98 জন দুর্নীতিবাজ ধরাও পড়েছে, তারা চাকরিও করছে, তাদের চাকরিও থেকে গেল আজকে। অর্থাৎ আপনি দুর্নীতি করবেন, সবার সঙ্গে চাল এবং কাকড় মিশিয়ে দেওয়া হবে, তারপর কাকড় থেকে চাল আলাদা করা যাচ্ছে না বলে কাকড়দেরও রেখে দিতে হবে। আজব বিচার ব্যবস্থা, আজব সরকার চলছে আমাদের। কি মনে হয় এই বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টে গেলে টিকবে? যে সুপ্রিম কোর্ট 26,000 শিক্ষকের পরিবারের কথা না ভেবে তাদের সবার চাকরি বাতিল করে দিয়েছিল, সেই সুপ্রিম কোর্ট পরিবারের কথা ভেবে 32,000 চাকরি রেখে দেবে বলে মনে হয় আপনাদের? আমার ব্যক্তিগত ধারণা, এই মামলা সুপ্রিম কোর্টে গেলে 32,000 চাকরি থাকবে না। শুধুমাত্র এখন ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছুটা সময় পেয়ে গেল যে দেখো ভাই, সবার চাকরি আমি রেখে দিলাম। এত কিছু দুর্নীতি করার পরেও যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা কি বলছেন, ভালো করে শুনুন আপনারা। যে জায়গা থেকে অ্যাড্রেস করা হলো সেখানে কিন্তু কোথাও বলা হয়নি দুর্নীতি হয়নি, সেখানে রায়ে কিন্তু বলা হয়েছে কিন্তু অনিয়ম বেনিয়ম হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে বলা হলো যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, সেই পার্সপেক্টিভ দেখতে গিয়ে কার্যত কোথাও গিয়ে এই যারা অনিয়ম কোড আনকোড অনিয়ম বেনিয়ম ম্যানুপুলেটেড, এই আপনি যেটা বলছেন 8 রকম দুর্নীতির একটা অংশী তারা রয়ে গেল। এবং যারা কিনা এই দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম যে দুর্নীতির কারণে আমাদের জীবনগুলোর এই অবস্থা, আজকে এই লড়াই আন্দোলনে রয়েছি এবং কোর্টে বলুন আর রাস্তায় বলুন, তারা কিন্তু সেই প্রান্তেই পড়ে থাকলো। তাহলে প্রকৃত যে জাস্টিস যেটা যদি বলেন সেটা কিন্তু আমরা আজও পেলাম না, যেটা দুর্ভাগ্যের এবং হতাশার। আমরা আমাদের আইনজীবীদের সাথে কথা বলে ভাববো পরবর্তীতে এগোনো কিভাবে যায়, কিন্তু এই রায় যেমন কিনা বলবো পার্শিয়ালি এক আধারে যারা সত্যিকারের জেনুইন তাদের ক্ষেত্রে ঠিকঠাক, আবার প্যারালালি একই জায়গায় বলবো হতাশ করেছে আমাদেরকে। এবং একটা খারাপ বার্তাও কিন্তু সমাজে যাবে যে ম্যানুপুলেশনের মধ্যে দিয়ে চাকরি করলেও শুধুমাত্র 8-10 বছর চাকরি করছে তাদের পরিবার পরিজন আছে বলে রয়ে যায়। তাহলে আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে লড়েছি বলছি, আমরা কি জান্তব প্রাণী? আমাদের কি মানে এই যে রাস্তাঘাটে যে সমস্ত চার পেয়ে আমরা কি তারা? আমাদের পরিবার পরিজন, আমাদের শিক্ষাগত যোগ্যতা, আমাদের যে সুস্থ সংস্কৃতি, এগুলো কি নেই? আমাদের ইচ্ছা করে না যে আমরা সুন্দরভাবে সংসার প্রতিপালন করব? সে বিষয়ে কি আছে? সেটা তো কিছু কথা নেই। অর্থাৎ এই জায়গাটাও কিন্তু সেই একই কথা বলবো, বিরূপ প্রতিক্রিয়া কিন্তু তৈরি হবে, হবে। সুতরাং আমরা আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করে আমরাও ন্যায় পাওয়ার জন্য আমরা আগামী দিনে লড়বো। বিষয়টা কোথাও আমরা আশাহত হলাম, তার কারণ আজকে তো এটা তো মেনে নেওয়া হয়েছিল যে অনিয়ম বেনিয়ম হয়েছে। তাহলে অনিয়ম বেনিয়ম হওয়ার পরবর্তীকালে যে 9 বছর ধরে তারা শুধুমাত্র চাকরি করছে এবং তাদের পরিবার পরিজন আছে বলে শুধুমাত্র মানবাধিকার দিক থেকে মানবিক দিক থেকে ভাবার জন্য কিছু অযোগ্য শিক্ষক কিন্তু যোগ্য শিক্ষকের আড়ালে রয়ে গেল। এবং এই অযোগ্য শিক্ষকের জন্য কোথাও আমরা বঞ্চিত চাকরি প্রার্থী হিসেবে কিন্তু আমাদের দিকটা ভাবা হলো না। দাঁড়িপাল্লার কার্যত একটা দিকে ভাবা হলো আর একটা দিকে ভাবা হলো না। এক্ষেত্রে যথেষ্ট আমরা আশাহত হলাম। এখন আমরা বলেছিলাম যে রাতের অন্ধকারে SMS এ চাকরি হয়েছে, রিজার্ভেশন রুলস
ভায়োলেশন করা হয়েছে, এরকম নানা রকম একাধিক বিষয় ছিল। তাহলে সেই বিষয়গুলো দেখার পরবর্তীকালে যখন হাইকোর্ট সেই ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ যখন এই বিষয়টা বললেন যে অনিয়ম বেনিয়ম আছে, শুধুমাত্র 9 বছর এরা সার্ভিস করছে বলে তাদের দিকে মানবিক দিকটা ভাবা হোক, তাহলে উল্টো দিকে আমাদেরও তো পরিবার পরিজন আছে, আমরাও তো এই দুর্নীতির জন্য কোথাও আমরা উপেক্ষিত থেকে গেলাম। তাহলে কার্যত আমরা আশাহত হলাম। এবং হ্যাঁ, এই লড়াই এখানেই শেষ নয়, আগামী দিনে উচ্চতর আদালতের দিকে আমরা যাব। তার কারণ যে অনিয়ম, যে দুর্নীতি হয়েছে, আমাদের সাথে করা হয়েছে, তার শেষ পর্যন্ত আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল। যোগ্য শিক্ষকরা স্কুলে চাক, এবং আমরা যারা বঞ্চিত ছিলাম আমরাও যাতে স্কুলে যেতে পারি, এর জন্যই তো লড়াইটা ছিল। আজকের এই রায় শুনে একটা কথা আবার মনে পড়ে যাচ্ছে, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। দুই বিচারপতি, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি আজকে বলছেন দুর্নীতির তদন্ত যেমন চলছে তেমন চলবে, যারা দুর্নীতি করে চাকরি করেছে তাদেরকে খুঁজে বের করা হবে, কিন্তু এভাবে সবার চাকরি বাতিল করে দিলে সৎ প্রার্থী যারা আছেন তাদের গায়ে কলঙ্কের ছিটে লেগে যাবে। 26,000 চাকরি বাতিল হয়ে গেল এসএসসিতে, সেখানে কি সৎ প্রার্থী ছিল না, যোগ্য প্রার্থী ছিল না, তাদের গায়ে কি কলঙ্কের ছিটে লাগেনি? তাহলে সেই চাকরিগুলো কেন বাতিল হলো? একই বিচার ব্যবস্থায় দু রকমের রায় কি করে হতে পারে? আজকে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বলছেন 32,000 পরিবার 9 বছর চাকরি করে এসছে, এদেরকে যদি চাকরি ছাঁটাই করে দেওয়া হয় সমাজে একটা অস্থির অবস্থা তৈরি হবে। 26,000 শিক্ষকের পরিবার কি ছিল না? তাদের চাকরি করে বাতিল করে দেওয়ার পর কি সমাজে অস্থির অবস্থার সৃষ্টি হয়নি? একই বিচার ব্যবস্থায় দু রকমের রায় কি করে হতে পারে? 26,000 মানুষ, শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক, কর্মচারী, তাদের চাকরি চলে গেল, তাদের পরিবার ছিল না, তাদের এই চাকরি চলে যাওয়ার সমাজ ব্যবস্থায় কোনো এফেক্ট পড়েনি। তাহলে এই 32,000 চাকরি বাতিল নিয়ে সমাজ ব্যবস্থায় শুধু এফেক্ট পড়বে। All the pursuing candidates will now come to the High Court and say this, or you have to go to Supreme Court to test our order. Now again the complications arise. Yes, yes. First was 26,000, next was 32,000. Now next what appears we know. Next was my lord, it is. ওরে হবে বলো। অবিশ্বাস্য কাণ্ড। আমি জানি না ভারতবর্ষের বিচার ব্যবস্থা, হাইকোর্ট গুলোর বিচার ব্যবস্থা এখন ঠিক কি এসে দাঁড়িয়েছে। ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি বলছেন তদন্ত, দুর্নীতি তদন্ত চলছে, চলবে। আপনি তো 32,000 শিক্ষকের চাকরি রেখে দিলেন, তার মানে কারোর দুর্নীতি হয়নি, কোনো চুরি হয়নি, তাহলে আবার দুর্নীতি তদন্ত চলবে? অবিশ্বাস্য ব্যাপার। আমি জানি না হাইকোর্টের এই রায় আদৌ সুপ্রিম কোর্টে টিকবে কিনা। যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 26,000 চাকরি বাতিল, সেখানে গেলে 32,000 চাকরিও যে বাতিল হয়ে যাবে এই একই গ্রাউন্ডে, সেটা বুঝতে আইনজ্ঞ বা আইনজীবী হওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র কি হলো, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেস ভোটের আগে এই যে সুযোগটা পেয়ে গেল, এই দেখো আমরা কারোর চাকরি বাতিল করতে দিলাম না, হয়তো দেখা যাবে ভোটের পর সুপ্রিম কোর্টে এই 32,000 শিক্ষকেরই চাকরি বাতিল হয়ে গেল, কিন্তু ততদিন ভোটটা চলে যাবে। এখানে আরো একটা জিনিস বলতে হয়, আদৌ কি এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই নিজের ভূমিকা ঠিকঠাক পালন করেছে? আদৌ কি সিবিআই তথ্য প্রমাণ দিয়ে গোটা প্রক্রিয়াটাতেই যে প্রায় 80-90% এই প্রক্রিয়াটায় যে চুরি দুর্নীতি হয়েছে, এটা কি সিবিআই প্রমাণ করতে পেরেছে? এই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। এইরকম আমাদের বিচার ব্যবস্থার যে কমেডি, বিচার ব্যবস্থার কমেডি সার্কাস, এটা এবার আপনারা বলতে পারবেন। আপনাদের মূল্যবান মতামত জানান। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এবং দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।